আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কারই সরকারের প্রধান চ্যালেঞ্জ, দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান প্রধান উপদেষ্টার। জুলাইয়ের ঐক্যবদ্ধ শক্তি ইতিহাসের গতিপথকে বদলে দিয়েছে। ফুলিয়ে ফাঁপিয়ে উন্নয়ন দেখানোর প্রবণতা থেকে বেরিয়ে আসার তাগিদ অর্থ উপদেষ্টার। 15 বছরে প্রবৃদ্ধির ভুল তথ্য দিয়েছে আওয়ামী লীগ সরকার, জানালেন দেবপ্রিয় ভট্টাচার্য। এবং মাত্রাতিরিক্ত টিউশন ফির চাপে বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা 5 বছরে দিতে হয় 24 থেকে 30 লাখ টাকা। দেশের চেয়ে বিদেশি খরচ কম। এবার বিস্তারিত। সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কারই অন্তর্বর্তী সরকারের প্রধান চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, জুলাইয়ের ঐক্যবদ্ধ শক্তি দেশের ইতিহাসের গতিপথ পরিবর্তন করেছে। রাজধানীতে বঙ্গোপসাগর সংলাপ শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনারে দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আগামীতে একটি নতুন দেশ উপহার দিতে বর্তমান সরকার কাজ করছে। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। রাজধানীর একটি হোটেলে বেসরকারি সংস্থা সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত বে অব বেঙ্গল কনভারসেশনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একটি ভঙ্গুর বিশ্ব প্রতিপাদ্য নিয়ে 3 দিনের এই আন্তর্জাতিক সংলাপে বিভিন্ন দেশের 200 বক্তা, 300 প্রতিনিধি ও 800-র মতো অতিথি 77টি সেশনে অংশ নেয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তৃতায় প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠায় তরুণ প্রজন্মের আত্মত্যাগের কথা তুলে ধরেন। Is the work of millions of voices, voices of the entire nation, voices that have demanded change, voices that continue to push us all to build a future based on human rights, freedom of speech, justice and inclusion. সকল চড়াই উতরাই পেরিয়ে আগামীতে একটি নতুন দেশ উপহার দেওয়ার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে বলেও জানান ডক্টর ইউনূস। Let us create a new civilization. This civilization has failed us. From environmental perspective alone, it has turned out to be a self-destructive civilization. From economic perspective, it has led to extreme accumulation of wealth. এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সামাজিক ব্যবসা চালুর মাধ্যমে মানুষের সমস্যা সমাধান ও বেকারত্ব দূর করা সহ কার্বন নিঃসরণকেও শূন্যের কোঠায় নামিয়ে আনার তাগিদ দেন। We need to create a world of 3 zeros. Zero net carbon emission, zero wealth concentration by introducing social business to solve people's problems rather than maximizing profit. Zero unemployment by turning young people into entrepreneurs rather than job seekers, which we do now. 3 দিনের এই আন্তর্জাতিক সংলাপে গণমাধ্যমের স্বাধীনতা ও অপতথ্য, জলবায়ু পরিবর্তন, বাণিজ্য, ভূরাজনীতি এবং মানবাধিকার নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। দ্বিতীয় বিপ্লবের মাধ্যমে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। এটিএন বাংলাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, আর যেন এই জাতিকে কোনো বিপ্লব দেখতে না হয়, সেজন্যই তাদের কার্যক্রম আরও গতিশীল করা হচ্ছে। অপর এক সমন্বয়ক রিফাত রশিদ জানান, আপাতত সকল ফ্যাসিবাদী শক্তিকে বিরোধী পক্ষ ভাবছে ছাত্র জনতার আন্দোলনে নেতৃত্ব দেয়া এই সংগঠনটি। রিপোর্ট করছেন মাজহারুল হক মুহাজির। সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও লালের ছোঁয়া, আওয়াজ আসছে সাইদ ওয়াসিম মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। কেউ কেউ বলছেন আবারও প্রয়োজন দ্বিতীয় গণ অভ্যুত্থানের, কিন্তু কেন? যে স্বপ্ন নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চায় দেশের তারুণ্য, সেই তারুণ্যে এখন কিসের সংশয়? এসব নিয়ে জিজ্ঞাসা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদের কাছে। জানতে চাই, বিপ্লবের শেষটা কবে দেখবে ছাত্র জনতা? 24-এর গণবিপ্লবকেই আমরা শেষ বিপ্লব হিসেবে দেখতে চাচ্ছি, শেষ রক্ত ঝরানো হিসেবে দেখতে চাচ্ছি। বারবার আমাদের পরবর্তী প্রজন্ম আবার রক্ত দিবে, তাহলে তো আমরা ব্যর্থ। আরেক সমন্বয়ক রিফাত রশিদের দাবি, ফ্যাসিবাদীদের দোসররা এখনো সক্রিয়, তাই প্রয়োজন দ্বিতীয় বিপ্লবের। বিভিন্ন জায়গার ভিতরে ফ্যাসিবাদী যে প্রেতাত্মাগুলো আছে, ফ্যাসিবাদের ল্যাসপেন্সের সুবিধাভোগীরা, তারা কিন্তু এখনো রয়ে গেছে। আমরা যেভাবে আমাদের গণ অভ্যুত্থান বা একটি চূড়ান্ত বিপ্লব চেয়েছিলাম, আমরা কিন্তু সেটা পাইনি। এই জন্যই আমরা হলাম গিয়া
গণ অভ্যুত্থান 2.0 বা সেকেন্ড রেভলিউশনের কথা কিন্তু আমরা বারবার করেই বলছিলাম। এদিকে জনমনে চাপা ক্ষোভ, সমন্বয়কদের মধ্যে চলছে সমন্বয়হীনতা। আগের মতো সক্রিয় নয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একান্ত সাক্ষাৎকারে এসব প্রশ্নেরও জবাব দেন হান্নান মাসুদ, রিফাত রশিদ। এতগুলো মানুষকে কানেক্ট করা তো বেশ ডিফিকাল্ট। কেউ না কোথাও না কোথাও থেকে সমালোচনা আসবে, কোথাও না কোথাও সমন্বয়হীনতা আসবে। এই জন্যই আমাদের নতুন অর্গানোগ্রাম হয়েছে, আমরা সারা বাংলাদেশকে কানেক্ট করার জন্য, সারা বাংলাদেশে যুক্ত হওয়ার জন্য এবং সবার কথা শোনার জন্য, সবার কথাকে একটা প্ল্যাটফর্মে আনার জন্য আমরা কাজ করে যাচ্ছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সক্রিয়ভাবে কাজ করছে। তারা আবার সংগঠিত হচ্ছে। সংগঠিত শক্তির মাধ্যমেই দ্বিতীয় বিপ্লব হবে, যে বিপ্লবের মাধ্যমে ফ্যাসিবাদী ব্যবস্থা নিঃশেষ হবে। এ সময় এই সরকারকে সফল করতে চাইলে তার সংস্কারমূলক কাজের জন্য সময় দেওয়ারও তাগিদ মনে করেন তারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো প্রতিপক্ষ নেই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিপক্ষ হচ্ছে ফ্যাসিস্টের দোসররা, ফ্যাসিবাদী ব্যবস্থাটা। পৃথিবীর ইতিহাস বলে যে সবসময় জনগণই আসলে ক্ষমতার মালিক হয়ে এসেছে এবং জনগণ যাকে চায় তারাই আসলে ক্ষমতার মালিক হয়ে ওঠে। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন অস্ট্রিয়ার রাষ্ট্রদূত ডক্টর ক্যাথারিনা উইজার। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে নয়াদিল্লিতে কর্মরত বাংলাদেশ বিষয়ক এ রাষ্ট্রদূত দলের মহাসচিবের সাথে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে আলোচনা করেন। গণ আন্দোলনে শেখ হাসিনার পতন পরবর্তী বাংলাদেশের সবশেষ রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতিও আলোচনায় উঠে আসে বলে জানা গেছে। বৈঠকে বাংলাদেশে অস্ট্রেলিয়ার কনসিউলার ও বিএনপি চেয়ারপারসনের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য তাজভিরুল ইসলাম উপস্থিত ছিলেন। স্বৈরাচার শেখ হাসিনা ও তার সহযোগীরা আবারও দেশকে নানাভাবে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। দীর্ঘদিন পর দেশে ফেরা নিউ ইয়র্ক বিএনপি নেতা সেলিম রেজাকে নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি কথা বলেন। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচনের দাবিও জানান তিনি। এ সময় সেলিম রেজা বলেন, শেখ হাসিনার অনুসারীরা বিদেশের মাটিতে বসে বাংলাদেশকে নিয়ে যে সব অপপ্রচার চালাচ্ছে, সঠিক তথ্য তুলে ধরার মাধ্যমে প্রবাসীরা তা মোকাবেলা করবে। শেখ হাসিনার যারা সুযোগ সন্ধানী ছিল, তাদের ক্ষমতার সহকারী যারা ছিল, তারা আবার নতুন করে আবার তাদের জেগে ওঠার জন্য চেষ্টা করছে। এই অবস্থায় আমরা বলবো অনতিবিলম্বে শুধু নির্বাচনের সংস্কার এবং পরবর্তী নির্বাচিত সরকার যাতে আবার ফ্যাসিবাদ না হতে পারে, এই ধরনের কিছু সংস্কার করে অতি দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন। এই সরকারকে বিতর্কিত করতে দেওয়া যাবে না। এই আওয়ামী হাসিনার হায়না বাহিনী বিভিন্ন দেশে অবস্থান করছে, তাদেরকে আমরা বিদেশ থেকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। ফুলিয়ে ফাঁপিয়ে উন্নয়ন দেখানোর যে প্রবণতা, তা থেকে বেরিয়ে আসার তাগিদ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। আর্থিক খাত কিছুটা স্থিতিশীল হয়েছে, তবে পুরোপুরি স্বাভাবিক হতে আরও সময় লাগবে বলেও জানান তিনি। অন্যদিকে গত 15 বছরে আওয়ামী লীগ সরকার প্রবৃদ্ধির ভুল তথ্য দিয়েছে উল্লেখ করে সংস্কারকে স্থায়ী করতে সবার আগে অর্থনৈতিক স্থিতিশীলতা জরুরি বলে জানান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। আর্থিক খাতের সংস্কার কার্যক্রম নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটির সেমিনারে তারা এসব কথা বলেন। শারফুল আলম জানাচ্ছেন বিস্তারিত। মূল্যস্ফীতি, তারল্য সংকট, প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবে দেশের অর্থনীতি নানা সংকটে রয়েছে। এই পরিস্থিতির মধ্যেই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আয়োজিত পলিসি ডায়ালগ অন ফাইন্যান্সিয়াল অ্যান্ড ইকোনমিক রিফর্মস ইন বাংলাদেশ শীর্ষক সেমিনারে বক্তারা তুলে ধরেন নানা রকমের সংস্কার ও অর্থনৈতিক চ্যালেঞ্জের কথা। অনুষ্ঠানে সিপিডি সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, তথ্যের রাজনীতিকরণ থেকে বেরিয়ে আসতে হবে। তার অভিযোগ, বিগত দিনে তথ্যের ঘাটতিতে বাংলাদেশকে মধ্যমায়ের দেশের ফাঁদে ফেলা হয়েছে। প্রবৃদ্ধির যে তথ্য আমাদের দেওয়া হয়েছিল, সেই প্রবৃদ্ধির যে উপাত্ত দেওয়া হয়েছিল, এইটার ভিতরে মারাত্মক ধরনের সমস্যা ছিল এবং এক পর্যায়ে যে আমরা বলেছি, আমি অন্য জায়গায় বলেছি, তথ্য উপাত্তের রাজনৈতিকীকরণ করা হয়েছিল। দি পলিটিসাইজেশন অফ দি ডেটা অ্যান্ড ইনফরমেশন। এক্সচেঞ্জ রেট স্টেবিলাইজ করেছে। আই ক্যান সি দ্য এফার্টস ইন দ্য যেভাবে ট্যারিফ রিডাকশন করে জিনিসের দাম কমানোর চেষ্টা হচ্ছে। I see the interest rate has to be high because of a contractionary policy in order to bring down the inflation in the medium term. Kintu it is very important to go for a coordinated move in this case. এটা হলো 1 নম্বর।
2 নম্বর হলো ওই স্টেবিলাইজেশন করে যদি সংস্কার আমি না করতে পারি ঠিকমতো সময়ের ভিতরে, 15 বছরের কাজ যদি 15 মাসে না শেষ করতে পারি, তাহলে আমি যে ডেমোক্রেটিক ট্রানজিশনের কথা বলছি সেটাও কিন্তু সমস্যায় পড়ে যাবে। অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগ আমলে আর্থিক খাতে ব্যাপক লুটপাট করা হয়েছে। ভবিষ্যতে কেউ লুটপাট করে অর্থ পাচারের চেষ্টা করলে ধরা পড়বে বলেও হুঁশিয়ারি করে দেন তিনি। কিন্তু ডিফিকাল্ট কাজ, সংস্কারটা ডিফিকাল্ট, তবে আমি সবসময় বলি সংস্কারগুলো আমরা সব করে দিতে পারি, তবে ইমিডিয়েট যেগুলো আর্থিক খাতে ক্যাপিটাল মার্কেটে এনবিআই সেগুলো তো আমরা করবো একটা সংস্কার, ওভারল্যাপিং মিড টার্ম। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রম রাজনৈতিক দলগুলোকেও ভবিষ্যতে অনুসরণ করার পরামর্শ দেন অর্থ উপদেষ্টা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। বিশাল খরচের যাতাকালে পিষ্ট বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষার্থীরা 5 বছরের কোর্স শেষ করতে প্রতিষ্ঠান ভেদে খরচ হচ্ছে 24 থেকে 30 লাখ টাকা। অথচ দেশের চেয়ে অর্ধেকেরও কম খরচ থাইল্যান্ড, মালয়েশিয়া বা চীনে। শিক্ষাবিদরা বলছেন, অতিরিক্ত খরচের কারণে মেধাবীদের চিকিৎসক হওয়ার সুযোগ কমছে। তবে এখনই ফি কমানো সম্ভব নয় জানিয়ে মেধাবী কোটায় ভর্তির পরিসর বাড়ানোর কথা বলছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক। বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে ইমদাদুল্লাহ বাবুর ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব। ছবি তুলেছেন আশিক এম রাসেল। দেশে এখন 67টি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল শিক্ষা কার্যক্রম চালাচ্ছে। এসব প্রতিষ্ঠানে আসন সংখ্যা প্রায় 6500। প্রতিষ্ঠান ভেদে এসব বেসরকারি মেডিকেল কলেজে 5 বছরের জন্য পড়তে শিক্ষার্থীদের টাকা জমা দিতে হচ্ছে প্রায় 25 লাখ। এর সাথে রয়েছে মাসিক ফি 8 থেকে 10,000 টাকা। সব মিলে সেই খরচ দাঁড়ায় প্রায় 30 থেকে 35 লাখ টাকা। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর প্রতি শিক্ষাবর্ষে ফি নির্ধারণ করে দেয়। 18 লাখ টাকা দিয়ে ভর্তি হয়েছি, তারপরে তো হচ্ছে মান্থলি 8,000 করে দিতে হচ্ছে। বাবার একার পক্ষে হচ্ছে এই কস্টিংটা বেয়ার করা খুবই সমস্যা। মিডল ক্লাস ফ্যামিলির যারা আছে তাদের জন্য একটু কষ্টই হয়ে যায়। এমবিবিএস এবং বিডিএস কোর্সের কারিকুলাম বিশ্বব্যাপী প্রায় একই। তথ্য মতে বাংলাদেশে যে পরিমাণ অর্থ এমবিবিএস করতে খরচ হচ্ছে, এর অর্ধেক খরচ চীনে ডাক্তারি পড়তে। চিকিৎসা শিক্ষাবিদরা বলছেন, মেডিকেল শিক্ষা রাজনীতিবিদদের হাতে যাওয়ায় এবং তাদের বাণিজ্যিক চিন্তা থাকায় ব্যয় প্রতি বছর বাড়ছে। সরকারি মেডিকেল কলেজে ভর্তির পরে যে বাকি বিরাট সংখ্যক পাশ করা ছাত্র থাকে, তাদের মধ্যে থেকে কিন্তু সকল মেধাবীর আর্থিক সামর্থ্য থাকে না। বেসরকারি মেডিকেল কলেজে যারা পড়ে তাদের জন্য পৃথিবীর বহু দেশে আসলে বিভিন্ন ধরনের স্কলারশিপ থাকে। সমাজে যারা নাকি ধনী মানুষ থাকেন, বিভিন্ন প্রতিষ্ঠান, তারা আসলে এই ধরনের বিভিন্ন ছাত্রদেরকে স্কলারশিপ দিতে পারে। তাহলে মেধাবী ছাত্ররা বেসরকারি মেডিকেল কলেজগুলোতে পড়ার সুযোগ পড়ছে। ঢাকাতে আপনি যে কোনো একটা ক্লিনিকের ডাক্তারের বেতন 30,000 টাকা। আজ থেকে 5 বছর পরে 40-45 ডাক্তার যদি বাংলাদেশের ডাক্তারের সঙ্গে যুক্ত হয়, তাহলে দেশে আসলে ডাক্তারদের পেশাগত অবস্থান, অর্থনৈতিক অবস্থান কেমন হবে একটু চিন্তা করা উচিত। ঢাকার সব বেসরকারি মেডিকেল কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত। এসব কলেজে দেশি শিক্ষার্থী প্রতি নিবন্ধন ফি নেওয়া হয় 5 থেকে 10,000 টাকা, আর কলেজ অধিভুক্তি ফি বছরে 2 কোটি টাকা নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে বেড়ে যাচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনার খরচ। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বলছে, 2024-25 শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল কলেজে ব্যয় এবার 3 ধাপে দেওয়ার সুযোগ করা হয়েছে। ভর্তি পরীক্ষা হচ্ছে 17 জানুয়ারি। এই মুহূর্তে বড় ধরনের কোনো কিছু সংস্কার এক্ষেত্রে করাটা কঠিন। আমরা এবার ফিটা কিস্তিতে দেওয়ার ব্যবস্থা করেছি। এর ফলে এককালীন যে টাকাটা দিতে হতো একটা পরিবারের জন্য, যেটা একটা কঠিন বোঝা হয়ে দাঁড়াতো, সেটা যখন 3 কিস্তিতে দেওয়ার সুযোগটা পাচ্ছে, তাতে এটা কিছুটা সহনীয় পর্যায়ে তাদের জন্য এসেছে। প্রত্যেকটা মেডিকেল কলেজকে 5% স্টুডেন্টকে দরিদ্র মেধাবী কোটায় সুযোগ দেবার কথা। এইটাও অনেক ক্ষেত্রে দেখা যায় যে সঠিকভাবে তারা প্রতিপালন হয় না বলে অভিযোগ রয়েছে। তো আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি, এটা আমরা কঠোরভাবে এটাকে বাস্তবায়ন করব। তবে কবে থেকে কমবে ফি, এ নিয়ে কোনো সুসংবাদ দিতে পারেননি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। সনাতন ধর্মাবলম্বীদের ওপর সংঘটিত সকল ধরনের নির্যাতন ও মিথ্যা মামলা প্রত্যাহার সহ 8 দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে
সম্মিলিত সনাতন পরিষদ। রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাগর রুনি মিলনায়তনে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন তারা। 5ই অগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে সনাতনী সম্প্রদায়ের সম্পদ জানমালের নিরাপত্তার যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন নেতৃবৃন্দ। এ সময় তারা দেশের নিরাপত্তার স্বার্থে অরাজকতা, লুটপাট ও বেআইনি কাজের সাথে জড়িতদের গ্রেফতারে শাস্তি নিশ্চিতের দাবি জানান। লুট এই বিষয়টাকে কেন্দ্র করেই রাজনীতির বাতাবরণে এবং ছায়াতলে এই সম্প্রদায়ের উপরে বারংবার নির্যাতনগুলো হচ্ছে। সনাতন সম্প্রদায়ের কোনো লোকজন কখনো কোনো হট্টগোলে কোনো বিশৃঙ্খলায় নেতৃত্ব দিয়েছে বা জড়িত হয়েছে বা আগ বাড়িয়ে গিয়েছে, আমরা মার খেয়েছি, তবু আমরা ধৈর্য ধারণ করেছি যে আমরা বিশৃঙ্খলা বাড়াতে চাই না। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। সুন্দরবনের দুবলার চরে শেষ হলো ঐতিহ্যবাহী 3 দিনের রাস উৎসব। ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সাগরের প্রথম জোয়ারের পানিতে পুণ্য স্নানের মধ্য দিয়ে শেষ হয় এই মিলন মেলা। বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে 100 বছর ধরে এই রাস উৎসব পালিত হচ্ছে। এদিকে পিরোজপুর মঠবাড়িয়া বাংলাদেশ সেবাশ্রমের উদ্যোগে শ্রীমৎ আচার্য বিবেকানন্দ গোস্বামীর আশ্রমে শেষ হলো রাস মেলার আয়োজন। বাবুল কৃষ্ণ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে দিনভর কীর্তন, কবিগান, ভক্তি বন্দনা, আরতি সহ নানা ধর্মীয় আচারবিধিতে মেতে ওঠেন সনাতন ধর্মাবলম্বীরা। এবার পার্টেক্স খেলার খবর। দুই ম্যাচ সিরিজের প্রীতি ম্যাচে সমতা আনতে সন্ধ্যায় মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ ফুটবল দল। বসুন্ধরার কিংস অ্যারেনায় খেলাটি শুরু হবে সন্ধ্যা 6টায়। এর আগে প্রথম আন্তর্জাতিক ম্যাচে সফরকারীরা 1-0 গোলে স্বাগতিকদের হারিয়েছিল। দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচ জিতে সেই পরাজয়ের প্রতিশোধ নিতে চায় হ্যাভিয়ার কাবরেরার দল। স্বাগতিকদের সবচেয়ে বড় দুশ্চিন্তা আক্রমণ ভাগ নিয়ে। প্রতিপক্ষের রক্ষণে হানা দিয়েও গোল করতে পারছেন না স্ট্রাইকাররা। ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে পোল্যান্ডকে 5-1 ব্যবধানে হারিয়ে উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে পর্তুগাল। গোলশূন্য প্রথমার্ধের পর সবকটি গোলই হয় খেলার দ্বিতীয়ার্ধে। গোলে শুরুটা করেন রাফায়েল লিয়াও। 72 মিনিটে পেনাল্টিতে ব্যবধান দ্বিগুণ করেন ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেডের স্ট্রাইকার ব্রুনো ফার্নান্দেজ 3-0 ব্যবধানে এগিয়ে দেন পর্তুগালকে। এরপর চেলসির উইঙ্গার পেড্রো নেতো পর্তুগিজদের পক্ষে চতুর্থ গোলটি করেন। 87 মিনিটে দারুণ এক বাইসাইকেল কিকে পঞ্চম গোলটি করেন রোনালদো। খেলার শেষ সময়ে পোলিশ ডমিনিক মার্কচুক একটি গোল শোধ করেন। এই জয়ে নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে উঠে গেল পর্তুগাল। তার আগে এই টুর্নামেন্ট থেকে বিদায় নিল পোল্যান্ড। সংবাদ শেষ করছি, তার আগে শিরোনামগুলো আরও একবার। সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কারই সরকারের প্রধান চ্যালেঞ্জ। দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান। প্রধান উপদেষ্টার জুলাইয়ের ঐক্যবদ্ধ শক্তি ইতিহাসের গতিপথকে বদলে দিয়েছে। ফুলিয়ে ফাঁপিয়ে উন্নয়ন দেখানোর প্রবণতা থেকে বেরিয়ে আসার তাগিদ অর্থ উপদেষ্টার। 15 বছরে প্রবৃদ্ধির ভুল তথ্য দিয়েছে আওয়ামী লীগ সরকার, জানালেন দেবপ্রিয় ভট্টাচার্য। এবং মাত্রাতিরিক্ত টিউশন ফির চাপে বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা 5 বছরে দিতে হয় 24 থেকে 30 লাখ টাকা। দেশের চেয়ে বিদেশেই খরচ কম। এ ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ।